নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ কাটোয়ার কলম এই পত্রিকাটি হাতে নিয়েছি। এটি 2025-এর শারদ সংকলন। পত্রিকাটির প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ। এর সম্পাদক দেবপ্রসাদ মুখোপাধ্যায়। কাটোয়ার কলম সম্পাদক দেবপ্রসাদ মুখোপাধ্যায়। এখান থেকে পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আমরা এখান থেকে পরপর কয়েকটি কবিতা পড়ে নেব। যেভাবে কবিতাগুলি মুদ্রিত হয়েছে, ছাপা হয়েছে, সেইভাবে পর্যায়ক্রমে যে কয়েকটি কবিতা পড়া সম্ভব তাই পড়ে নেব। আমার হাতিয়ার, মন্দাক্রান্তা সেন। শাসক, তোমার নেই তো চোখের পর্দা, দেখতে পাচ্ছ আমাদের এই স্পর্ধা। আজ দিকে দিকে প্রতিবাদ বিদ্রোহীদের, তিলোত্তমার এই মৃত্যু তো শহীদের। এ মিছিল, এই প্রতিবাদীদের সমাবেশ, মুক্ত করবে তোমার আমার এই দেশ। তাই এ লেখা, আমার লেখার নিবিড়ে, ওহে বিদ্রোহী সে লেখায় মন দিবি রে। আর কি যে করি, কি করতে পারি সাথী আর, কলমে কলমে লেখাই আমার হাতিয়ার। অলোক বিশ্বাসের কবিতা এখন গ্যালিলিওকে দরকার। বেহিসাপি বৃষ্টিপাতে ভেঙে যাচ্ছে পাহাড় চূড়ো, স্বর্গের সিঁড়ি আর হবে না। নেমে আসছে মাটি জল, ধূলিসাৎ তিলোত্তমা, স্বপ্নময় সামাজিক ঘরদোর সব। তার সঙ্গে 1 ঘন্টা কথার বৃষ্টিপাত এই হিমাচলে, দুর্যোগ সরেনি। রাত জেগেছে আরজিকর, ঝড়ের দাপটে ভেঙেছে রাতের প্রহর। ভীষণ উত্তাল আর এক তিলোত্তমা ছিলে তুমিও। সমুদ্র ঢেউ পার হব বলে ভেঙে চলেছি দৃঢ়তায়, এখনো ঋজু রৌদ্রপ্রপাত। প্রতিবাদ ব্যর্থ হওয়ার নয়, সময়ে সমর্পিত এই সব মানুষের কথা সমবেত হয়েছে দেখো এই কালবেলা। যন্ত্রণামুখর, কারণ মানুষের আইন মানা একজন প্রকৃত শাসক চাই। ন্যাকা ন্যাকা সকালের দাবি ছেড়ে গা ছ্যাঁকা বাতাস হও। আগুন জ্বালাবো সূর্য ডুবে গেলে। ভাণ্ডারে ভাণ্ডারে ভরেছি লোভের ঘর, মনের ভিতর এখন গ্যালিলিওকে ভীষণ দরকার। প্রার্থনা একটাই, বোধের জন্ম দাও। অশোক সেনের কবিতা এবার ফিরাও মোড়ে। আজকাল কলম ধরলেই ঝাপসা হয়ে আসে দৃষ্টি। দু চোখের কোণ বেয়ে ঝরে নোনা জল। দিগন্তের বলয় রেখায় ওরে লোলুপ শকুনেরা, এই বুঝি ছোঁ দেবে মাংসপিণ্ডে। সন্ধ্যার বাতাসেও স্নিগ্ধতা নেই, ধুলো ঝড়ে উড়ে আসে কান্নার শব্দ। বুক কাঁপে দুরু দুরু বাঁচার আকুতিতে, হাত বাড়ায় তমান্নারা। রক্তস্রোতে সিক্ত হচ্ছে নারীর সম্মান। হাতরস, আরজিকর, কোচবিহার কিংবা কসবা, জীবন প্রবাহে শুধু আতঙ্ক, ভয়, ঘৃণা। বেঁচে থাকার আকাশটাই হারিয়ে যাচ্ছে। শাসক আজ নেভা দ্বীপের কালির মতোই কলুষিত। লাজ নেই, লজ্জা নেই, তবুও কলা রুচিয়ে অসত্যের বুলিও রায়। প্রাণের স্বদেশে বীজ বনে রক্তের। উঠে দাঁড়াও মা আমার, ফের জাগো, মুষ্টিবদ্ধ হাত ওঠাও রক্তিম আকাশে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া,
অশোক পলাশেরা বার্তা দিচ্ছে, এবার ফিরাও মোড়ে। গৌতম সাহার কবিতা অগণিত সম্ভাবনা। যদি কিছু মনে না করো তবে বলি, তোমার কবিতার ভেতর এত যে জ্যোৎস্না থাকে, ভিজে মেঘের আতর থাকে, সেখানে তো মনে হয় কেউ বেশি দিন থাকতে পারবে না। অথচ প্রতিদিন এত এত রাক্ষস জন্মায়, এত এত মুগ্ধতা, মুগ্ধতাও তো রাক্ষস। সেসব না থাকলে তুমি তো মরে গিয়েও শান্তি পাবে না। রাক্ষসকে ঠাঁই দাও, ওঠো, জেগে ওঠো। ওই স্নিগ্ধতা ছেড়ে আরও ক্লান্ত লাগবে নিজেকে, আরও ঝড় আসবে। পরের কবির নাম স্বপন কুমার মজুমদার। দুঃসময়। দুঃসময় হেঁটে বেড়ায় রাজপথে, চুপিসারে অনুসরণ করে এক সময়, নাগরিকদের সাথে সাথে ভিতরে প্রবেশ করে ঘাঁটিগাড়ে অন্দরমহলে। দুঃসময় ধীরে প্রবেশ করে শিক্ষা প্রতিষ্ঠানে, আসন হয় বেঞ্চে চেয়ারে, বই খাতায় কলমের কালিতে শিক্ষাকে পণ্য করে, শিক্ষার বিপণী করে শিক্ষা প্রতিষ্ঠানকে। কর্মখালির বিজ্ঞাপনে উঁকি মারে দুঃসময়, যোগ্য প্রার্থী ফাঁদে পড়ে ঘুরে বেড়ায়, মাঠে ঘাটে বিক্ষোভের অবস্থানে দুঃসময় স্থান করে দেয় প্রার্থীকে চাকরি প্রার্থীর ধর্ণামঞ্চে। শাসকের কুর্সি থেকে দুঃসময় নেমে আসে, ছড়িয়ে পড়ে মাঠে ঘাটে, সততার অন্তর্ধানে দুঃসময় চেপে বসে নাগরিক ঘাড়ে। তৃষ্ণা বসাকের কবিতা কাটা হাত। আমাদের ট্রেন খুব জোরে ছুটছে, কোনো স্টেশনে দাঁড়াচ্ছে না। অন্ধকার সুড়ঙ্গের মধ্য থেকে শুধু একটা কাটা হাত, এছাড়া বাইরে কোনো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা অনেকেই বহু কালো হাত ভেঙে গুঁড়িয়ে দেবার কথা বলেছি। আমরা অনেকেই হাতে হাত রেখে এগিয়ে যেতে চেয়েছি বহু দূর। এমনকি কোনো কান টানলে কার মাথা নড়ে এবং কার হাত শক্ত হয়, এতদিনে এসব আমাদের জানা হয়ে গেছে। কিন্তু আমরা কেউ ট্রেনটা থামাতে পারিনি। আমরা কেউ কাটা হাতটার থেকে বিচ্ছিন্ন বাকি শরীরটাকে খুঁজতে বেরোতে পারিনি। ট্রেনটা আসলে খুব জোরে ছুটছে, কোনো স্টেশনে দাঁড়াচ্ছে না, এত জোরে যে আমরা কারো চিৎকার শুনতে পাচ্ছি না। আমরা বুঝতেও পারছি না আমাদের আসলে কোনো হাত নেই, হয়তো কোনো দিন ছিলই না। পরের কবি পার্থপ্রতিম আচার্য। যোগসূত্র। গুটি কয়েক মানুষ বসে রয়েছে চা দোকানে। ঝিপঝিপ বৃষ্টি হচ্ছে, হাত বাড়ালে জল ছোঁয়া যায় ভেবে জানলায় বসে থাকে কেউ। এ পৃথিবীতে কখন যে কি ঘটে যায় তার কোনো ব্যাখ্যা থাকে না। ধুলো ভরা অতীত অথবা মুহূর্তের বর্তমান বুঝতেই পারে না। ভিজে যাওয়া তর্জনী থেকে গড়িয়ে যাওয়া জল অজ্ঞাতসারে মিশে যাচ্ছে ছমছম চুরির শৃঙ্খলে। শ্রাবণের অবাধ্যতায় ক্রমশ জড়িয়ে যায় সামান্য জীবন। ডালপালা মেলে ধরা নিম গাছের ভাঁজে ডানা মুড়ে বসে থাকে বাক্যহারা কাক। দুনিয়া জোড়া স্বপ্নের সন্ধানে গুটি কয়েক মানুষ থেকে অন্য এক মানুষ অকস্মাৎ হাত বাড়ায় প্লাবনের দিকেই। মন্দিরা ঘোষ। মেঘ ভার নিয়ে। এই যে চুপ করে আছো, মেঘ ভার নিয়ে পেরিয়ে যাচ্ছ এক একটা ঘূর্ণাবর্ত, অঝোর ধারা জলেও মোছা যায় না। নদী সমান অভিমান, নীরবতার ঘুম ভেঙে গেলে দিনের ব্যস্ততা তোমাকে জড়িয়ে নেবে আপাদ মস্তক। সামাজিক কফিনে পুঁতে দেবে পেরেকের উপশম। তোমার নির্জন অক্ষপথে
জেগে উঠবে নৈরাশ্যের কাঁটা গাছ। চোখ মেলে দেখো, কিছু ধুলো এখনো অভিমানে কামড়ে আছে মাটি। শত ঝড়েও ওরা বদলে ফেলে না চরিত্র। মোহাম্মদ শাহাবুদ্দিন ফিরোজ, কবিতার নাম শিরস্ত্রাণহীন। আমি রাষ্ট্রের পাশে দাঁড়াই না, কারণ রাষ্ট্রের পাশে কেউ দাঁড়ায় না। সেখানে থাকে দেয়াল, চিহ্ন এবং অনুমতির ছাপ। আমি শুধু জিজ্ঞাসা করি রাষ্ট্রকে, কেন মাটি চাষির নয়, জল নদীর নয়? কেন গাছের শেকড় কাগজে মেলে না তার অধিকার? আমার প্রশ্নে বোমা নেই, তবু শত তল্লাশি হয় প্রতি রাতে। আমি শুধু চাই চোখ যে দেখে অন্যজনের ক্ষত। রাষ্ট্রের বিরোধিতা মানে আগুন নয়, তবু ধোঁয়া ছড়িয়ে পড়ে নীরবে, কারণ সংবিধান এখন নিঃশব্দ এক পাঠ্যপুস্তক। আমি দেশদ্রোহী নই, আমি কেবল জানি সত্য যখন থামে তখনই জন্ম নেয় বিপক্ষ ভাষা। আরেকটি কবিতা পড়ব, সন্দীপ পাল, সঙ্গ। হাঁটতে হাঁটতে একবার দেখে নাও তোমার পাশে ঠিক কারা হাঁটছে, বা তুমি কাদের পাশে হাঁটছ। রাজা, মন্ত্রী, নায়েব, নাকি নাকি এই যে প্রশস্ত রাস্তা, পাশে সুগঠিত বাতিস্তম্ভ, ওই যে বৃহৎ প্রাসাদ, মনোরম উদ্যান, অথবা হুশ করে ঝড় তোলা চকচকে গাড়ি, কিংবা ওই রাজপথ জুড়ে বাহারি খাবার, এই সব কিছুর অনিবার্য নির্মাতা যারা, তারা। রাজা মন্ত্রী মানতে চায় না ওদের, নায়েবও তাই। তারা ভাবে নিজেদের জাদুকর, বাকিরা নেহাতি পুত্তলি। বরং তুমি বুঝে নাও এখনই সত্যটা, বরং চিনে নাও সভ্যতার শিল্পীদের। একবার ভালো করে দেখে নাও সেদাক্ত সৌরভ এবং ভিজে মাটির মাদকতা নিয়ে তোমার পাশে কেউ হাঁটছে কিনা। কথায় আছে, সঙ্গ দিয়েই মানুষ চেনা যায়। আমরা এই এতগুলি কবিতা পড়লাম। সাম্প্রতিক কালে, সাম্প্রতিক অতীতে, বা টানা দীর্ঘ সময় ধরে আমাদের দেশে এবং সমগ্র আমাদের রাজ্যে এবং সমগ্র দেশে যে সমস্ত অন্যায়, অবিচার, অপশাসন, লোলুপতা, হিংস্রতা, কুটিলতা, অমানবিকতার কার্যক্রম অব্যাহত রয়েছে, সেখানে অধিকাংশ সাধারণ মানুষ অসহায়। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য লেখকরা তাদের কলম ধরেন। গদ্যে, পদ্যে, প্রবন্ধে তারা তাদের প্রতিবাদ জানিয়ে থাকেন। এই প্রতিবাদ জানাবার জন্যে কবিদের যে ভাষা, তা হলো কবিতা। এখন প্রতিবাদ জানানোটা অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজনীয় একটি কর্তব্য। একথা যেমন সত্য, তেমনি কবিকে খেয়াল রাখতে হবে আমি যে প্রতিবাদটা জানাতে চাইছি কবিতার মাধ্যমে, সেই প্রতিবাদ জানাবার সময় আমার লেখাটি যেন কবিতা হয়ে ওঠে। যদি লেখাটি কবিতা না হয়ে ওঠে, তার মধ্যে যদি কাব্যগুণের যথেষ্ট অভাব থাকে, তাহলে কিন্তু প্রতিবাদটাও কোথাও মার খাবে। প্রতিবাদের প্রতি, এই প্রতিবাদের যে ভাষা, এই প্রতিবাদের যে তীব্রতা, এর প্রতি কোথাও মানুষ শ্রদ্ধাশীল হবে না, মানুষ অমনোযোগী হয়ে উঠবে। পাঠক একে সম্মানের সঙ্গে পাঠ করবে না, এবং এই প্রতিবাদের ভাষা কোথাও পাঠককে জাগিয়ে তুলতে সাহায্য করবে না। আমি যে কবিতাগুলো পড়েছি, সেই কবিতাগুলো আপনারা পজ করে করে বারবার পড়ে দেখতে পারেন। সেখানে কোথায় কোথায় কাব্যিক গুণের ঘাটতি হয়েছে, কিন্তু সুস্থ নাগরিক হিসাবে
যে প্রতিবাদ করার কথা, যে ধিক্কার জানানোর কথা, যে ঘৃণা মনে প্রজ্বলিত হওয়ার কথা, তা যথাযথ হয়েছে। কিন্তু সেই ঘৃণাকে, সেই প্রতিবাদকে, সেই অসহায়তাকে, সেই যন্ত্রণাকে কবিতা ভেতরে আমরা কোথায় কোথায় ঠিকমতো করে ধারণ করতে পারিনি, সেটাকে শনাক্ত করার দায় পাঠকের। পরে আরেক দিন আমরা এই কাটোয়ার কলম থেকে আরও কিছু কবিতা পড়ব। এখানে অনেক ছোট গল্প আছে, অনুগল্প, সেই অনুগল্পগুলোও আমরা কয়েকটা পড়ব। আজকে এই পর্যন্তই। নমস্কার।